সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মুঘল যুগ বা মুঘল সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের রাজা বা বাদশাদের সম্পর্কে বিভিন্ন বিষয় আজকের ক্লাস থেকে তোমাদের বলবো। এই মুঘল সাম্রাজ্যের রাজারা আসেন বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, তারপর বাহাদুর শাহ, জাহাদার শাহ, ফারুক সিয়ার, মোহাম্মদ শাহ, আহমেদ শাহ, আলমগীর দ্বিতীয়, শাহ আলম দ্বিতীয়, আকবর দ্বিতীয়, আর শেষ রাজা বাহাদুর শাহ দ্বিতীয়। তো আজকের লেকচারে আমরা বাবর সম্পর্কে বিভিন্ন বিষয় তোমাদের বলবো। খুব শর্টে বাবর সম্পর্কে আমরা এখানে লিখেছি, কেউ নোট তৈরি করতে চাইলে ভিডিওর শেষে গিয়ে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাবরের ভারতের শাসনকাল শুরু হয় 1526 খ্রিস্টাব্দ থেকে। তবে বাবর কেন এবং কিভাবে ভারতের এরিয়াতে এলো সেটা প্রথমে একটু বলি। মোটামুটি 1250 খ্রিস্টাব্দের সময় ভারতের উত্তরে এবং উত্তর পশ্চিম দিকে একটা সাম্রাজ্য ছিল, মঙ্গল সাম্রাজ্য। তো এই মঙ্গল সাম্রাজ্যের রাজা ছিল চেঙ্গিস খান। 1265 খ্রিস্টাব্দে গিয়ে এই মঙ্গল সাম্রাজ্য তিন ভাগে ভাগ হয়ে যায়। উত্তরে চায়না এরিয়াতে নাম হয়ে যায় ইয়ান, উত্তর পশ্চিম দিকে কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এই এলাকায় নাম হয়ে যায় চাগদাই থানেট, আর পাকিস্তান, আফগানিস্তান, ইরান এই এরিয়াতে নাম হয়ে যায় ইকথানেট সাম্রাজ্য। এখন এইভাবে চলতে চলতে ইকথানেট আর চাগদাই থানেট এই দুজনের জায়গায় চলে আসে তিমুর সাম্রাজ্য। তিমুর সাম্রাজ্যের রাজা ছিল তৈমুর লং। এবং এভাবেও কিছুদিন যেতে যেতে 1470 খ্রিস্টাব্দে গিয়ে 1470 খ্রিস্টাব্দে তিমুরের এই বিশাল সাম্রাজ্য ছোট 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 জায়গায় ভাগ হয়ে যায়। এই জায়গার ভেতর বর্তমানের উজবেকিস্তান এরিয়াতে নাম ছিল ফরগানা, আর সেই এলাকার শাসক ছিল উমর শেখ মির্জা। তারই ছেলে ছিল জাহিরউদ্দিন মোহাম্মদ। জাহিরউদ্দিন মোহাম্মদ ছোটবেলা থেকে খুবই বাহাদুর ছিল, বাঘের মতন। আর তুর্কি ভাষায় এই বাঘকে বলা হতো বাবর। সেই হিসাবেই জাহিরউদ্দিন মোহাম্মদের নাম হয়ে যায় বাবর। বাবরের জন্ম হয় 14 ফেব্রুয়ারি 1483 খ্রিস্টাব্দে ফরগানাতে। ফরগানা বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত। উজবেকিস্তান আর কাজাকিস্তানের ঠিক মাঝে একটা জায়গা আছে ফরগানা। তার পিতা ছিল ওমর শেখ মির্জা। ওমর শেখ মির্জা চেঙ্গিস খানের একজন বংশধর ছিল। আর বাবরের মাতা ছিল কুতলুগ নিগার খান। কুতলুগ নিগার খান ছিল তৈমুর লং এর বংশধর। বাবরের দিদার নাম ছিল এহসান দৌলত বেগম। এহসান দৌলত বেগমের একটাই কন্যা ছিল কুতলুগ নিগার খান। ফলে জন্মসূত্রে দিদা এহসান দৌলত বেগমের পুরো সম্পত্তি বাবরের হয়ে যায়। জন্মের কিছুদিন পর 1494 খ্রিস্টাব্দে গিয়ে বাবরের পিতা ওমর শেখ মির্জার মৃত্যু হয়ে যায়। ফলে 11 বছর বয়সে বাবর ওই ফরগানার সিংহাসনে বসেন। এই সময় তার দুটো উপাধি ছিল, মির্জা এবং বাবর। মির্জা ছিল জন্মসূত্রে তার পিতার দিক থেকে পাওয়া উপাধি, আর বাবর যেহেতু সে খুব বাহাদুর ছিল সেই হিসাবে উপাধি। তবে পরবর্তীকালে তার আরো দুটো উপাধি হয়, কলন্দর এবং গাজী। সেই উপাধি কিভাবে পায় সেটা একটু পরে আসছি। এবার বাবর যে এই 11 বছর বয়সে সিংহাসনে বসলো, এটা তার পরিবারের অনেকেরই পছন্দ হতো না। কিন্তু অন্যদিকে বাবর তখন থেকেই তার সাম্রাজ্য বিস্তার করতে চাইতো। ফলে প্রথমেই ফরগানা থেকে দক্ষিণ পশ্চিম দিকে দুটো জায়গা সমরকন্দ এবং বুখারা আক্রমণ করে এবং সেই দুটো জায়গায় জিতে যায়। বাবরের প্রথম সাম্রাজ্য অভিযান হলো সমরকন্দ ও বুখারা। এবার এই ম্যাপে যদি দেখি, এইখানে রয়েছে কাবুল, আফগানিস্তানের ভেতর এখানে রয়েছে কাবুল। সমরকন্দ আর বুখারা জেতার পর বাবর এই কাবুল আক্রমণ করেন। তবে সমস্যা হয়, ওই পশ্চিম দিকে যে বুখারা ও সমরকন্দ জিতেছিলেন এই দুই জায়গার লোক বিদ্রোহ করে দেয় এবং সমরকন্দ আলাদা হয়ে যায়। এরপর কাবুল থেকে আবার যখন সমরকন্দ জেতার জন্য যায় তখন কাবুলের লোকজন বিদ্রোহ করে দেয় এবং বাবরের সাম্রাজ্য থেকে নিজেদের আলাদা করে নেয়। ফলে বাবর সমরকন্দ থেকে আবার কাবুল আসে দখলের জন্য। এখন বাবর যখন আবার কাবুল দখল করে তখন পশ্চিম দিকে ওই সমরকন্দ আর তার জন্মভূমি ফরগানার লোকজন বিদ্রোহ করে দেয় এবং বাবরের থেকে আলাদা হয়ে যায়। এখন বাবর আর ওই এরিয়াতে না গিয়ে বাবর কাবুলেই থেকে যায় এবং কাবুলে থেকে বাবর তার সাম্রাজ্যকে আরো বিস্তার করার কথা ভাববে। ফলে কাবুলের পরে আক্রমণ করে গজনি। এই যে এর ঠিক দক্ষিণ দিকে এখানে রয়েছে গজনি। কাবুলের পরে গজনি আক্রমণ করে এবং এই কাবুল আর গজনি এলাকাতেই বাবর থেকে যায়। এরপর এখানে দুটো জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় বাজৌর, আর এইখানে রয়েছে ভিরার কেল্লা। বাজর আর ভিরা কেল্লা বা ভিরা ফোর্ট। বাবর এই যে কাবুল আর গজনিতে রয়েছে এখানে কিন্তু স্থায়ীভাবে নেই।
বাবর নিজের একটা স্থায়ী ঠিকানার সন্ধানে ছিল, ফলে বাবর ধীরে ধীরে ভারতের এই এরিয়ার দিকে আসার চিন্তা ভাবনা করে। আর সেই হিসাবেই প্রথমে পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারের কাছাকাছি একটা জায়গা আছে বাজর, ওই বাজরে আক্রমণ করে এবং তারপর এইখান থেকে একটু নিচের দিকে এখানে ওই যে বললাম ভিরার কেল্লা আক্রমণ করে আর ভিরার কেল্লা দখল করে নেয়। কি বললাম তাহলে? বাবর প্রথম কাবুল, তারপর গজনি, তারপর বাজর এসে ভিরার কেল্লা দখল করে 1519 খ্রিস্টাব্দে। 1519 খ্রিস্টাব্দে বাবর এই ভিরার কেল্লা দখল করে এবং সেখানেই মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এখানে বলা যায় যে ভারতের এরিয়াতে বাবরের প্রথম আক্রমণ হলো এই ভিরার কেল্লা আক্রমণ, আর এখানেই বাবর প্রথম কামানের ব্যবহার করে। ভিরার কেল্লা জিতে যাওয়ার পর বাবর এখানে শিয়ালকোটের উপরেও আক্রমণ করেছিল আর এর পাশাপাশি আরো দুটো ছোট ছোট জায়গা আক্রমণ করে। সেই সময় ভারতের এই এরিয়াতে ছিল লোদি বংশ। লোদি বংশের রাজা ছিল ইব্রাহিম লোদি। এবার আমি একটুখানি ম্যাপে বোঝানোর চেষ্টা করি। এইখানে দিল্লিতে রয়েছে ইব্রাহিম লোদি। রাজস্থানের এই যে এই এরিয়াটাকে বলা হয় মেওয়ার। এই এরিয়াতে রাজা ছিল রানা সাঙ্গা বা সংগ্রাম সিং। এই এরিয়াতে রাজা ছিল রানা সাঙ্গা। এই এরিয়াটাকে বলা হয় চান্দেরি। এই চান্দেরি রাজা ছিল রাজা মেদিনী রায়। আর বর্তমান পাকিস্তানের এই এরিয়া, এটাকে বলা হতো মুলতান। এই মুলতান এরিয়াতে সুবেদার ছিল আলম খান লোদি। তাহলে কি বললাম? এখানে আলম খান লোদি, রানা সাঙ্গা, মেদিনী রায়, আর এখানে রয়েছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সাথেই তার চাচা ছিল আলম খান লোদি। আর এই যে এই এরিয়াতে, এই যে ভেরার কেল্লা, এই এরিয়াতে রয়েছে বাবর। এখন দৌলত খান লোদি, রানা সাঙ্গা আর এখান থেকে আলম খান লোদি, এই তিনজন মিলে এখানে বাবরকে আমন্ত্রণ করে দিল্লির উপর আক্রমণ করার জন্য। বাবর যেহেতু একটা স্থায়ী সাম্রাজ্যের সন্ধানে ছিল, ফলে বাবর এখানে দৌলত খান লোদি আর রানা সাঙ্গার সাহায্য নিয়ে দিল্লির উপর আক্রমণ করে এবং যুদ্ধ হয় পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ হয় বাবর আর ইব্রাহিম লোদির ভেতর। এই যুদ্ধে যেহেতু দৌলত খান লোদি এবং রানা সাঙ্গা বাবরকে সাহায্য করেছিল, ফলে বাবর খুব সহজেই ইব্রাহিম লোদিকে হারিয়ে দেয় এবং দিল্লির এই এরিয়াতে চলে আসে। তাহলে পানিপথের যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। তবে এর পরে প্রত্যেক বছর বাবর আরো একটা করে যুদ্ধ করে। 1526-এ পানিপথের যুদ্ধ, 1527-এ খানুয়ার যুদ্ধ, 1528-এ চান্দেরের যুদ্ধ আর 1529-এ ঘরঘরার যুদ্ধ। পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ। কি বললাম? পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ আর ঘরঘরার যুদ্ধ, সব পরপর 26, 27, 28, 29-এ। এবার বাবরের পানিপথের যুদ্ধ সম্পর্কে দু একটা কথা আছে, সেটা একটু বলি। পানিপথ জায়গাটা হলো বর্তমানে হরিয়ানাতে একটি জায়গা রয়েছে পানিপথ। এই যে এইখানে হলো পানিপথ, এই এরিয়াতেই তাহলে পানিপথের যুদ্ধ হয়। এই যুদ্ধেও বাবর কামান ব্যবহার করেছিল। তবে বাবর কিন্তু এই যুদ্ধে প্রথমবার কামান ব্যবহার করেনি। প্রথমবার কামান ব্যবহার করেছিল ওই ভিরার কেল্লা জেতার জন্য। আর কামান ব্যবহারের পাশাপাশি বাবর তার সৈন্যদের দুটো পদ্ধতিতে সাজিয়েছিল। মানে বাবর দুটো পদ্ধতি ব্যবহার করে এই যুদ্ধ জিতেছিল, উজবেক পদ্ধতি আর রুমি পদ্ধতি। উজবেক পদ্ধতি আর রুমি পদ্ধতি। উজবেক পদ্ধতির আরেক নাম হলো তুগলমা নীতি বা তুলঘমা নীতি। উজবেক পদ্ধতি বা তুগলমা নীতি বা তুলঘমা নীতি। আর রুমি পদ্ধতির আরেক নাম হলো উসমানিয়া পদ্ধতি বা উসমানিয়া নীতি। রুমি পদ্ধতি বা উসমানিয়া নীতি। এখন এই দুটো কি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। বাবর তার সৈন্যদের একদম সারিবদ্ধভাবে সাজিয়ে দিত শত্রুর সামনে। এখন এই সারিবদ্ধভাবে সৈন্যের ভেতর থেকে এক জায়গা থেকে কিছু সৈন্য পিছনের দিকে চলে আসতো, ফলে শত্রুপক্ষ ভাবতো যে ওই এরিয়ার সেনারা পিছিয়ে যাচ্ছে, ফলে শত্রুপক্ষের সৈন্যরা ওই সেনার দিকে আক্রমণ করত। আর সেই সুযোগে বাবরের অন্যান্য সেনা তারা পিছন দিক থেকে এসে ঘিরে ধরতো। এই পদ্ধতিটাকে বলা হতো উজবেক পদ্ধতি। আর রুমি পদ্ধতি হচ্ছে তার কামান সাজানোর পদ্ধতি। কামান সাজাতো কিভাবে? প্রথমে কিছু সৈন্য থাকতো, তারপর দুটো কামান, তারপর আবার কিছু সৈন্য, আবার একটা কামান বা দুটো বা তিনটে কামান, তারপর আবার কিছু সৈন্য, তারপর আবার কিছু কামান, তারপর আবার সৈন্য, আবার কামান। এই কামান ও সৈন্য সাজানোর পদ্ধতিটাকেই বলা হয় রুমি পদ্ধতি বা উসমানিয়া নীতি। এখন বললাম যে বাবর এই পানিপথের যুদ্ধ কামানের জোরে জিতে যায় এবং বাবরের সৈন্যবাহিনীতে দুজন বিখ্যাত কামান চালক ছিলেন, মুস্তাফা খান এবং উস্তাদ আলী। কি বললাম? বাবরের সেনাবাহিনীতে দুজন বিখ্যাত কামান চালক, মুস্তাফা খান আর উস্তাদ আলী। পানিপথের এই যুদ্ধ জেতার পর বাবর যখন দিল্লির এই এরিয়াতে আসে, তখন এখানে প্রচুর পরিমাণে ধন দৌলত পায়। এত ধন দৌলত পায় যে তার প্রিয় শহর কাবুলের লোকেদের প্রত্যেককে একটা করে রূপোর মুদ্রা উপহার হিসাবে দিয়ে দেয়। কোনো ব্যক্তি স্ব ইচ্ছায় এরকম দান করলে তাকে বলা হয় কলন্দর। সেই হিসাবে বাবরের তখন উপাধি হয় কলন্দর। এখন
দৌলত খান লোদি এবং রানা সাঙ্গা, আলম খান লোদি এরা চেয়েছিল যে বাবর দিল্লি আক্রমণ করবে, করে এখান থেকে ধন দৌলত নিয়ে আবার কাবুল ফিরে যাবে। কিন্তু বাবর যেহেতু একটা স্থায়ী সাম্রাজ্যের সন্ধানে ছিল, ফলে বাবর যখন ইব্রাহিম লোদিকে হারিয়ে দেয় তখন এই দিল্লিতেই থেকে যাওয়ার চিন্তা ভাবনা করে। এই কথা জানতে পেরে রানা সাঙ্গা, মেওয়ার এরিয়ার রানা সাঙ্গা খুবই অখুশি হয়, কারণ রানা সাঙ্গা চেয়েছিল দিল্লির এই সিংহাসনে আসতে। ফলে রানা সাঙ্গা বাবরকে বহুবার ওয়ার্নিং দেয় এই এরিয়া থেকে ফিরে যাওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি গিয়ে 1527 খ্রিস্টাব্দে রানা সাঙ্গা আর বাবরের ভেতর একটা যুদ্ধ হয়, খানুয়ার যুদ্ধ। তো 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ বাবর আর রানা সাঙ্গার ভেতর। এই যুদ্ধে রানা সাঙ্গার সাথে দৌলত খান লোদি, এখানে ছিল আলম খান লোদি, এর ঠিক পাশেই এই জায়গাতে ছিল চান্দেরি রাজা মেদিনী রায়, আর ইব্রাহিম লোদির এক ভাই ছিল মেহমুদ লোদি। কি বললাম, বাবরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রানা সাঙ্গার সাথে ছিল এখানে চান্দেরি রাজা মেদিনী রায়, এখানে ইব্রাহিম লোদির ভাই মেহমুদ লোদি, আর ইব্রাহিম লোদির চাচা আলম খান লোদি, আর এই এরিয়া থেকে ছিল দৌলত খান লোদি। এবার রানা সাঙ্গা যেহেতু এর আগে পানিপথের যুদ্ধের সময় বাবরের সাথে ছিল, ফলে রানা সাঙ্গা বাবরের কিছুটা দুর্বলতার কথা জানতো, আর এই জন্যই এই খানুয়ার যুদ্ধ বাবরের পক্ষে জেতা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। এবং এই যুদ্ধের প্রথম দিকে বাবর কিছুটা কমজোর হয়ে পড়ে এবং বাবর হেরে যাচ্ছিল। আর বাবর জানতো যে সে যদি এই খানুয়ার যুদ্ধে হেরে যায় তাহলে তার আর কোনো অস্তিত্ব থাকবে না। ফলে বাবর জেতার জন্য তার সৈনিকদের ভেতর জিহাদের কথা বলে, আর বাবর তার সৈনিকদের থেকে একটা ট্যাক্স নিত, তমগা ট্যাক্স। বাবর ঘোষণা করে যে সৈনিকদের কাছ থেকে আর এই তমগা ট্যাক্স নেওয়া হবে না। এখন তমগা ট্যাক্সের সমাপ্তি এবং জিহাদ, এই দুটির জন্য বাবরের সৈনিকদের মনোবল অনেক গুণ বেড়ে যায় এবং শেষমেশ বাবর এই খানুয়ার যুদ্ধ জিতে যায়। এই খানুয়ার যুদ্ধে বাবর রানা সাঙ্গা আর দৌলত খান লোদি এদের দুজনকে হত্যা করে দেয়, আর বাকি যে তিনজন ছিল অর্থাৎ আলম খান লোদি, মেহমুদ লোদি আর মেদিনী রায়, এরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। এই খানুয়ার যুদ্ধের পরে বাবর একদম স্থির করে নেয় যে সে দিল্লিতেই থাকবে, এবং তখন থেকেই এই মুঘল সাম্রাজ্য শুরু হয়। এবার বাবরের একটি নীতি ছিল যে শত্রুর শেষ রাখতে নেই। এই জন্যই মেদিনী রায়, মেহমুদ লোদি আর আলম খান লোদি এদেরকে মারার জন্য পরে আরো দুটো যুদ্ধ হয়। চান্দেরির রাজা মেদিনী রায়কে হারানোর জন্য পরের বছর 1528 খ্রিস্টাব্দে বাবর আর মেদিনী রায়ের ভেতরে একটা যুদ্ধ হয়, চান্দেরির যুদ্ধ। এই যুদ্ধে বাবর মেদিনী রায়কে হত্যা করে দেয়। আর ওই যে বললাম মেহমুদ লোদি আর আলম খান লোদি পালিয়ে গিয়েছিল, তারা পালিয়ে বিহারের এই এরিয়াতে চলে আসে। এখন এইখানে একটা জায়গা আছে বক্সার, ঘরঘরা নদীর পাশে একটা জায়গা আছে বক্সার। পরের বছর অর্থাৎ 1529 খ্রিস্টাব্দে এই বক্সার এরিয়াতে মানে ঘরঘরা নদীর পাশে যুদ্ধ করে মেহমুদ লোদি আর আলম খান লোদিকে হারিয়ে দেয় বাবর, এবং এই যুদ্ধটার নাম হলো ঘরঘরার যুদ্ধ। ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে বাবর মেহমুদ লোদি আর আলম খান লোদিকে হারিয়ে দেয়, এবং এর পরে গিয়ে দেখা যায় যে বাবরের আর শত্রু নেই, ফলে এই পুরো এরিয়াতে চলে আসে বাবর। এই পুরো এরিয়াতে চলে আসে বাবর। তবে আশেপাশে ছোটখাটো বিভিন্ন শত্রুর জন্ম হয়েই যায়, এবং তারা আবার এর পরবর্তী রাজা হুমায়ুনের সময় আক্রমণ করে। তাহলে বাবরের যুদ্ধ কি কি? 1526-এ পানিপথের যুদ্ধ, 1527-এ খানুয়ার যুদ্ধ, 28-এ চান্দেরির যুদ্ধ, 29-এ ঘরঘরার যুদ্ধ। 1530 খ্রিস্টাব্দে গিয়ে বাবর মারা যায়, বাবরের স্বাভাবিক মৃত্যু হয়ে যায়। বাবরের 4 জন ছেলে এবং 2 জন মেয়ে ছিল। ছেলেরা হলেন কামরান, হিন্দাল, অস্কিরি আর হুমায়ুন, আর মেয়েরা হলেন গুলবাদান বেগম আর ফাকরুন্নিসা। বাবর মারা যাওয়ার আগে তার সাম্রাজ্য তার 4 ছেলের ভেতর ভাগ করে দিয়ে যান। কামরানকে দেন কাবুল, গজনি এই এরিয়া শাসন করার দায়িত্ব দেন কামরানকে, আর হুমায়ুন দিল্লির এই এরিয়াতে থেকে যায়। হিন্দাল আর অস্কিরিকে এই মুলতান, রাজস্থান এই এরিয়া সামলানোর জন্য দেন। বাবর নিজে তার আত্মকথা লিখতেন, তুর্কি ভাষায় তার আত্মকথা লিখতেন তুজুকে বাবরি। বাবর তার আত্মকথায় তার জীবনের সমস্ত কিছুই লিখেছিলেন। সেখান থেকেই জানা যায় যে বাবরের বাগান বা বাগিচা খুব পছন্দ। কিন্তু বাবর যখন ভারতের এই এরিয়াতে আসে তখন এখানে কোনো বাগান বা বাগিচা ছিল না, আর এই এরিয়ার ভেতর কোনো শহর বাবরের তেমন পছন্দও হয়নি, শুধুমাত্র আগ্রা ছাড়া। আগ্রা শহরটি বাবরের খুব পছন্দ হয়েছিল, ফলে বাবর আগ্রাতেই তার রাজধানী স্থাপন করেছিল এবং সেখানে একটি বাগান বা বাগিচা তৈরি করেছিল, আর সেই জায়গার নাম দেয় আরামবাগ।
এবং এই আরামবাগ মানে এই বাগানে তার নিজের তৈরি করা চারবাগ বা মইবিয়ান পদ্ধতির প্রয়োগ করে। চারবাগ বা মইবিয়ান পদ্ধতি ছিল বাগানে জল দেওয়ার সিস্টেম। এই তুজুকে বাবরি থেকেই জানা যায় যে বাবরের সব থেকে প্রিয় শহর ছিল কাবুল এবং কাবুলেও তিনি একটি বাগান বা বাগিচা নির্মাণ করিয়েছিলেন। তুজুকে বাবরি থেকে আরো একটা বিষয় জানা যায় যে বাবর অযোধ্যাতে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। এই বাবরি মসজিদ নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন তার রাজদরবারের স্থাপত্য শিল্পী মীর বাকিকে। মীর বাকি ছিল এই বাবরি মসজিদের বাস্তুকার। ভারতের ভেতর বাবরের সব থেকে প্রিয় জায়গা ছিল আরামবাগ। তাই 1530 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর ওই আরামবাগেই তার কবর স্থাপন করা হয়েছিল। এখন মুঘল সাম্রাজ্যের রাজারা ফরাসি ভাষায় খুবই অভ্যস্ত ছিলেন, অন্যদিকে বাবরের আত্মকথা তুজুকে বাবরি তুর্কি ভাষায় লেখা। ফলে এই মুঘল সাম্রাজ্যের কেউই ওই তুজুকে বাবরিতে কি লেখা রয়েছে তা বুঝতেন না। পরবর্তীকালে আকবরের রাজসভায় একজন ট্রান্সলেটর ছিলেন আব্দুল রহিম খানেখানা। তিনি এই তুজুকে বাবরির ফরাসি অনুবাদ করেন এবং তার নাম দেন বাবরনামা। এবং এই অনুবাদ করার পর জানা যায় যে বাবর তার আত্মকথাতে লিখেছিলেন যে আমার প্রিয় শহর কাবুল, আমি চাই যে আমার সমাধি কাবুলেই হোক। তখন আকবর আরামবাগ থেকে বাবরের কবর খুঁজে বাবরের দেহাংশ তুলে কাবুল নিয়ে যায় এবং কাবুলে ফাইনালি বাবরের সমাধি দেওয়া হয়। তো বাবরের পরে এই মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন হুমায়ুন। আর এই মুঘল নামটা এসছে মঙ্গল থেকে। বাবরের পিতা ওমর শেখ মির্জা যেহেতু চেঙ্গিস খানের বংশধর ছিল আর চেঙ্গিস খান মুঘল সাম্রাজ্যের রাজা, ফলে মঙ্গল থেকে এই মুঘল শব্দটি চলে এসছে। এবার বাবরের এই সমস্ত বিষয় থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসছে সেটা একটুখানি দেখে নি। 2022 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে তুলঘমা পদ্ধতি কে ব্যবহার করেছিলেন। তো তুলঘমা পদ্ধতি ব্যবহার করেছিলেন বাবর। পানিপথের যুদ্ধে এই তুলগমা বা তুগলমা বা উজবেক পদ্ধতি ব্যবহার হয়। এর সাথে সাথে আরো একটা পদ্ধতি ব্যবহার হয়, রুমি পদ্ধতি বা উসমানিয়া পদ্ধতি। 2017 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে কোন মুঘল সম্রাট নিজের আত্মকথা লিখতেন। এখানে 4টে অপশন ছিল, বাবর, আকবর, শাহজাহান আর ঔরঙ্গজেব। তো এই 4 জনের ভেতর বাবর নিজের আত্মকথা লিখেছিলেন তুজুকে বাবরি। 2012 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বাবর খানুয়ার যুদ্ধে কাকে পরাজিত করেছিল। তো খানুয়ার যুদ্ধে পরাজিত হয় রানা সাঙ্গা বা সংগ্রাম সিং। 2011 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বাবরনামা কে লিখেছিলেন। অপশনগুলো ছিল বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। এখানে সঠিক উত্তর হলো বাবর। কিন্তু বাবর বাবরনামা লেখেননি। বাবর তার আত্মকথা, তার নাম ছিল তুজুকে বাবরি। তুজুকে বাবরি ট্রান্সলেট করে তার নাম দেওয়া হয় বাবরনামা। আর এই ট্রান্সলেট করেছিলেন আব্দুল রহিম খানেখানা। তো এই হলো বাবর সম্পর্কে ওভারঅল কিছু বিষয়। এর পরে রয়েছে হুমায়ুন, সেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব। এবার চাইলে তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।